আসসালামু আলাইকুম। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকার আমরা ১ নাম্বার প্রশ্নটা আজকে সলভ করব। হিসাব বিজ্ঞানের, যেখান থেকে বলছে আমাদের আর্থিক বিবরণী সমূহ তৈরি করতে ৩টা বিবরণী করতে হবে: বিষাদায়ী বিবরণী, মালিকানা সত্ত্বের বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। করলে আমরা 20 মার্কস পাবো, যেটা আমাদের এই প্রশ্নটা আমাদের 20 মার্কস ভ্যারি করে। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে আমাদের সমন্বয় দেওয়া আছে সমাপনী মজুত পণ্য, ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় করলে আমাদের বিক্রয় বাড়বে আর প্রাপ্য হিসাব বাড়বে। তারপর যে পণ্য পণ্য উত্তোলন করলে আমাদের ক্রয় থেকে কমে যাবে, আর হচ্ছে উত্তোলনের সাথে আমাদের অ্যাড হবে। আর হচ্ছে যে এখানে খরিদ্দারের নিকটে এত টাকা পাওয়া যাবে, তাই এটা কুড়িনের সাথে আমাদের কাজ হবে। কুড়িনের সাথে কাজ হবে অবশিষ্ট, আচ্ছা এটা কুড়িনের সাথে কাজ হবে। আবার বলছে যে সম্পত্তির উপর 5% অবচয় ধরতে, এটা আমাদের একবার আসবে আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে, একবার আসবে আমাদের কোথায়, স্থায়ী সম্পদে। সব পুঞ্জীবিত অবচয়টা বাদ দেবে। ওকে, ঠিক আছে। তো আমার সামনে আমরা বুঝে নিলাম। এখন আমরা এটা করব। তো বিষয়টা বিবরণী আমরা করব। তো আমি আগে ছক করে রাখছি, বিষয়টাই বিবরণী করবো। তো এখানে আমাদের প্রথমে নিট বিক্রয় বের করবো, দ্যাটস আমরা এখানে লিখবো বিক্রয়। আর এখানে আমাদের অলিখিত বিক্রয় ছিল ৩,০০০ টাকা, আমরা প্লাস করব, যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয়, ওকে। তো আমাদের বিক্রয় কত ছিল আমরা দেখিনি। বিক্রয় ছিল আমাদের, বিক্রয় হচ্ছে ক্রেডিট, আয় হয় এই জন্য বিক্রয় হচ্ছে ক্রেডিট ১,৬৭,৫০০। তো আমরা সেকেন্ড কলামে লিখি বিক্রয় হচ্ছে আমাদের ১,৬৭,০০০, অ্যাকচুয়ালি কত ছিল যেন ৬৩, সরি ফর দ্যাট, ৬৩,৫০০। আর অলিখিত বিক্রয় ছিল আমাদের কত হাজার টাকা, ৩,০০০ টাকা, ৩,০০০ টাকা। ওকে, আর কিছু আছে নাকি আমরা একটু দেখিনি। এখানে আমাদের কারবে বারটা ডেবিটে দেওয়া আছে, ডেবিট। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রয় বারটা, রাইট? বিক্রয় ক্রেডিট, বিক্রয় বারটা হচ্ছে কি ডেবিট, যার মধ্যে আমাদের কি হয়, খরচ হয়, এই জন্য ডেবিট। আচ্ছা, আর কিছু আছে নাকি আমরা দেখি। ফেরত আছে, বহি ফেরত মানে ক্রয় ফেরত, তাহলে এটা আমার ক্রয়ের সাথে কাজ হবে। আর নেই, তাহলে আমাদের বার্তাটা বাদ দিতে হবে। তাহলে আমরা লিখবো বাদ বিক্রয় বার্তা। তো বিক্রয় বার্তা এখানে কত ছিল? বিক্রয় বার্তা ছিল যেখানে এই তো ২,৬০০ টাকা। তাহলে সরি, এটা তো যোগ করতে হবে, ২,৬০০ টাকা। সরি, এখানে হবে না, এটা যোগ করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি। ৩,০০০ টাকা আমরা যোগ করব এবং ২,৬০০ টাকা আমরা কি করব, মাইনাস করব। তাহলে এখানে আমাদের 400 টাকা থাকবে, 400 টাকা অ্যাড হবে, তাহলে হচ্ছে যে ১,৬৩,৯০০। তারপর আমি একটু ক্যালকুলেশন করে নিই, যদি আমাদের ভুল হয় তাহলে পরে আমাদের আবার সবকিছু ঠিক করতে হবে। আমি ক্যালকুলেশন করে নিই। ১,৬৩,৫০০, এটার সাথে আমরা অ্যাড করব যে ৩,০০০ টাকা এবং মাইনাস করব আমরা ২,৬০০ টাকা। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ১,৬৩,৯০০। ওকে, তাহলে যেটা বেরোলো এটার নাম হচ্ছে নিট বিক্রয়। আমরা এখানে লিখবো নিট বিক্রয়। ওকে, এখন আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, তাহলে আমাদের মোট মুনাফা বেরোবে। এই জন্য আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। তাহলে আমরা এখানে লিখবো বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তো বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমাদের প্রথমে বের করতে হবে প্রারম্ভিক মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য আমাদের এখানে দেওয়া আছে ২১,৯০০ টাকা। তাহলে আমরা এখানে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য। ওকে, প্রারম্ভিক মজুদ পণ্য আমরা লিখবো যে ২১,৯০০ টাকা। এর সাথে আমরা এখন বের করবো নিট ক্রয়। নিট ক্রয় করার জন্য প্রথমে ক্রয় লিখতে হবে, ক্রয়। ওকে, ক্রয়ের সাথে আমরা দেখছিলাম এখানে ফেরত ছিল, যে বই ফেরত লেখা ছিল, এই তো বই ফেরত। তাহলে আমরা বাদ দিব ফেরত। ওকে, তারপরে আমাদের এখানে আছে যে এই তো যে পণ্য উত্তোলন করছে, অর্থাৎ পণ্য কমে যাবে, তাহলে আমরা বাদ দিব পণ্য উত্তোলন। ওকে, পণ্য উত্তোলন লিখলাম। তারপরে হচ্ছে যে আর না, আর কিছু নেই। তাহলে আমাদের এগুলো লিখতে হবে। তাহলে আমাদের ক্রয় ছিল কত? ক্রয় হচ্ছে আমাদের কত টাকা? ক্রয় হচ্ছে আমাদের ৮৬,৪০০ টাকা। তাহলে আমি লিখবো ৮৬,৪০০। ওকে, এবার আমাদের ফেরত, আমরা দেখি ফেরত আমাদের কত আছে। ফেরত হচ্ছে যে আমাদের এখানে ফেরত ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট ৩,৪০০ আমরা বাদ দেব। এরপরে আমাদের এখানে বলছে যে পণ্য আমাদের উত্তোলন করছিলাম ১,৫০০। তো এগুলো আমরা মাইনাস করবো, আমাদের নিট ক্রয় বেরোবে।
চলো আমরা করি। তাহলে প্রথম হচ্ছে যে ৮৬,৪০০, এটার সাথে আমরা অ্যাড করব, সরি মাইনাস করব যে ৩৪০০ টাকা, তারপর আবার মাইনাস করবো ১৫০০ টাকা। তাহলে আমাদের আসবে ৮১,৫০০ টাকা। তাহলে এখানে আমাদের ৮১,৫০০ টাকা। ওকে, তো যেটা বের করলাম এটার নাম হচ্ছে আমাদের নিট ক্রয়। ওকে, এখন আমাদের ক্রয় সংক্রান্ত খরচগুলো অ্যাড করতে হবে। তো ক্রয় সংক্রান্ত খরচ এখানে আছে আমাদের কি, দেখি এই আন্তঃপরিবহন হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত খরচ। তারপরে আর নেই, আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, এগুলো আমাদের ক্রয় সংক্রান্ত খরচ হয়, সেগুলো আমাদের যোগ করতে হয়। তাহলে আমরা যোগ করব আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। তো আন্তঃপরিবহন আমাদের এখানে দেওয়া আছে কত টাকা, ৫,৮০০ টাকা। ৫,৮০০ টাকা। এখন আমরা কি করব, এই সবগুলা যোগ করে সমাপনী মজুত পণ্য আমরা কি করব, বিয়োগ করব। তো চলো আমরা যোগ করি। তাহলে প্রথম হচ্ছে ২১,৯০০ টাকা, এর সাথে আমরা যোগ করব ৮১,৫০০ টাকা এবং যোগ করব ৫,৮০০ টাকা। তাহলে আমাদের আসবে ১,০৯,২০০। ১,০৯,২০০। ওকে, একটু মনোযোগ দিই। এখন আমরা সমাপনী মজুত পণ্য আমরা বাদ দিব, সমাপনী মজুত পণ্য। তো আমরা সবাই বিক্রিত পণ্যের ব্যয় সূত্র অবশ্যই জানি, প্রারম্ভিক মজুত পণ্য এর সাথে নিট ক্রয় যোগ করব, ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করব, যোগ করলে আমরা সমাপনী মজুত পণ্যগুলো বাদ দিব। সমাপনী মজুত পণ্য এখানে দেওয়া আছে ৩০,০০০ টাকা। তো ৩০,০০০ টাকা বাদ দেওয়ার পর আমাদের কত আসে চলো আমরা দেখি। তো এখানে আমরা ৩০,০০০ টাকা বাদ দিই, ৩০,০০০, তাহলে আমাদের আসবে ৭৯,২০০ টাকা। ৭৯,২০০ টাকা। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। আমরা যদি নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিই তাহলে আমাদের মোট মুনাফা বেরোবে। তো চলো আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিই। আমাদের নিট বিক্রয় কত বেরিয়েছিল, নিট বিক্রয় ১,৬৩,৯০০ টাকা। এখান থেকে আমরা বাদ দিব ৭৯,২০০ টাকা। তাহলে আমাদের আসবে ৮৪,৭০০ টাকা। ৮৪,৭০০। তাহলে আমাদের ৮৪,৭০০ টাকা হচ্ছে আমাদের কি মোট মুনাফা। বাস, আমরা প্রথম মোট মুনাফা বের করলাম। আমাদের আরো দুইটা মুনাফা বের করতে হবে, একটা পরিচালন মুনাফা আর একটা হচ্ছে নেট মুনাফা। তাহলে আমাদের বিষয়টা বিবরণী হবে, ঠিক আছে। তো মোট মুনাফা থেকে এখন আমাদের বাদ দিতে হবে পরিচালন ব্যয়গুলো। তাহলে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। ওকে, তাহলে পরিচালন ব্যয়গুলো আমরা বাদ দিব। চলো আমরা দেখি পরিচালন ব্যয় আমাদের এখানে কি কি দেওয়া আছে। চলো, তো পরিচালন ব্যয় এখানে আমাদের দেওয়া আছে ভাড়া। এই তো ভাড়া হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। ভাড়ার মধ্যে আমরা ১২ মাস, ১ বছরের জন্য আমাদের কাউন্ট করব, ২ মাস আমাদের অগ্রিম দেওয়া আছে, এটা আমরা বাদ দিতে হবে। কুরিন, এটা আমাদেরও কাজ করতে হবে। তারপর হচ্ছে বিমা প্রিমিয়াম, এটা আমাদের আসবে। ঋণের সুদ, এটা হচ্ছে অন্যান্য ব্যয়, এটা আসবে না আর নাই। তারপর এখানে আমাদের অবচয় আছে ৫%, আর কুরিনের কাজটা তো আমরা এখানে করবোই, আর নেই। ওকে, তাহলে আমাদের এখানে প্রথমে দেওয়া আছে যে আমাদের কি দেওয়া আছে, ভাড়া। চলো আমরা ভাড়া লিখি। যে ভাড়ার সাথে আমাদের কাজ আছে যে আমাদের ১৪ মাসের দেওয়া আছে, আমরা শুধু ১২ মাসেরটাই কাউন্ট করবো ১ বছরের জন্য। তাই আমরা ভাড়া বাকিগুলো আমরা বাদ দিব। তাহলে ভাড়া আমাদের এখানে দেওয়া আছে, ভাড়া কত, ৩৫,০০০ টাকা। ঠিক আছে, যেটা দেওয়া আছে আমাদের ১৪ মাসের জন্য। তাহলে এই যে ৩৫,০০০ টাকা, ঠিক আছে, এই ৩৫,০০০ টাকা সেটাকে যদি আমরা ১৪ দিয়ে ভাগ করি তাহলে আমাদের ১ মাসের ভাড়া যেটা সেটা বেরোবে, ঠিক আছে। তো সেখানে আমাদের ১২ মাসের ধরতে হবে, ২ মাসের আমরা বিয়োগ দিতে হবে। তাহলে আমরা ২ মাসেরটা আমরা কাউন্ট করি, আমাদের আসছে কত, ২ দিয়ে গুণ করলে আমাদের আসছে কত, সরি ৫ দিয়ে গুণ করে ফেলছি। ২ দিয়ে গুণ করলে আমাদের ৫,০০০ টাকা, ঠিক আছে। ৫,০০০ টাকাটা আমরা বাদ দিই, আমরা ৫,০০০ টাকা আমরা অগ্রিম দিছি, এটা আমরা বাদ দিয়ে দেখাবো যে আমরা ১২ মাসের ভাড়া ধরছি, ঠিক আছে, ব্যয় হিসেবে। তাহলে অগ্রিমটা আমরা বাদ দিব, যেটা হচ্ছে ৫,০০০ টাকা। তাহলে বাদ দিলে আমাদের ভাড়া হবে যে ৩০,০০০ টাকা। ওকে, তো ভাড়ার কাজটা শেষ। এরপর আমাদের এখানে দেওয়া আছে কি, কুরিনের কাজটা আমরা সবার লাস্টে করবো। বিমা প্রিমিয়াম দেওয়া আছে ৬,০০০ টাকা, সেটা লিখবো যে বিমা প্রিমিয়াম বিমা আমাদের এখানে দেওয়া আছে ৬,০০০ টাকা। ওকে, তারপর এখানে আমাদের দেওয়া আছে কি, আর তো নেই না, অবচয়টা আমরা ধরে নিই। অবচয় বলছো স্থায়ী সম্পত্তির উপর ৫% ধরতে হবে। স্থায়ী সম্পত্তি কয়টা আছে আমরা একটু দেখি। স্থায়ী সম্পত্তি আছে আসবাবপত্র আর সরঞ্জাম, এটা আছে একটা স্থায়ী সম্পত্তি, আর নেই। তাহলে একটাই আসবাবপত্র সরঞ্জাম ১,০০০ টাকা, ১,০০,০০০ টাকা দেওয়া আছে। তাহলে আমরা বলবো যে আসবাবপত্র অবচয়, আসবাবপত্র সরঞ্জামের অবচয়, সরি আসবাবপত্র
লেখা যাচ্ছে না জায়গার কারণে। ওকে, তাহলে আসবাবপত্র ও সরঞ্জামের অপচয়, সরঞ্জামের অপচয়, আর সেটা হচ্ছে যে 1,00,000 টাকা, এর উপর আমরা 5% ধরবো, 5%। ওকে, 1,00,000 টাকার 5% হচ্ছে যে 10%, মানে হচ্ছে একটা শূন্য বাদ 10,000 টাকা, 5% মানে 5,000 টাকা, সেটা হচ্ছে আমাদের এখানে লিখে দিব 5%। ওকে, এরপরে এবার আমরা কুরিনের বিষয়টা আসি। আমরা কুরিনের সূত্র একটা জানি যে কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি পুরাতন কুরিন সঞ্চিতি বাদ। ওকে, তো এখানে যেটা দেওয়া আছে আমাদের এখানে বলতে যে কুরিন সঞ্চিতি যেটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি সেটা দেওয়া আছে 3,000 টাকা, আর এখানে আমাদের নতুন কুরিন দেওয়া আছে 2,000 টাকা, আর হচ্ছে যে নতুন কুরিন সঞ্চিতি দেওয়া আছে কত 10,000 টাকা। তাহলে আমরা প্রথমে নতুন কুরিন লিখবো, যে নতুন কুরিন যেটা দেওয়া আছে আমাদের এখানে কত 2,000 টাকা, সেটা আমরা লিখবো। এটার সাথে যোগ করতে হবে আমাদের নতুন কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি, আমাদের যোগ করতে হবে। নতুন কুরিন সঞ্চিতি কত বেরোবে সেটা হচ্ছে 10%, অবশিষ্ট দেনাদারের উপর 10% ধরতে হবে। তো আমাদের এখানে প্রাপ্য হিসাব হচ্ছে যে কত 37,000 টাকা। আমরা একটু ক্যালকুলেটর লিখি। প্রাপ্য হিসাব মানে দেনাদার হচ্ছে আমাদের কত 37,000 টাকা, ঠিক আছে। আর এখানে আমাদের সমন্বয়ে আমরা কি করছিলাম দেখো, খেয়াল করো, সমন্বয় অলিখিত বিক্রয় ছিল 3,000 টাকা, মানে দেনাদার বাড়বে, এটা আমরা কাউন্ট করিনি। তাহলে এটা আমরা কাউন্ট করতে হবে, এখন সমন্বয় করে নিতে হবে 3,000 টাকা। তাহলে আমাদের মোট দেনাদার হবে যে কত 40,000 টাকা। তারপর এখানে বলছে যে নতুন অনাদায় পাওনা হচ্ছে যে নতুন কুরিন কত 2,000 টাকা, মানে দেনাদার থেকে 2,000 টাকা পাওয়া যাবে না, সেটা আমাদের মাইনাস করবো। তাহলে হচ্ছে 38,000 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের কি অবশিষ্ট দেনাদার। তাহলে অবশিষ্ট দেনাদার কি, প্রথমে আমাদের দেনাদার ছিল, সেখান থেকে অলিখিত বিক্রয় ছিল, ধারে পণ্য বিক্রয় ছিল, সেটা আমরা যোগ করছি। যোগ করার পর আমরা কি করছি, নতুন কুরিনটা বাদ দিছি। এটা হচ্ছে আমাদের অবশিষ্ট দেনাদার। এর উপর আমাদের 10% ধরতে হবে, এর উপর ধরতে হবে আমাদের 10%। তাহলে হচ্ছে 3800 টাকা হচ্ছে আমাদের কি নতুন কুরিন সঞ্চিতি, এটা হচ্ছে আমাদের 3800 টাকা। ওকে, তারপর বাদ দিব আমরা পুরাতন কুরিন সঞ্চিতি, যেটা আমাদের রয়ামিলে দেওয়া থাকবে, পুরাতন কুরিন সঞ্চিতি। ওকে, যেটা আমাদের রয়ামিলে দেওয়া থাকবে, তো রয়ামিলে আমাদের পুরাতন সঞ্চিতি দেওয়া আছে 3,000 টাকা, এটা আমাদের বাদ দিতে হবে। ওকে, তাহলে 3,000, এখান থেকে 3,000 বাদ দিলে 800 থাকবে, তাহলে 2,800 টাকা হচ্ছে আমাদের কি কুরিন খরচ। ওকে, তো এর মাধ্যমে আমরা আশা করি যত পরিচালন ব্যয় ছিল সব লিখে ফেলছি। আরেকবার চেক দিয়ে নিই, ইয়েস লিখে ফেলছি। ওকে ফাইন। তো এটা হচ্ছে আমাদের মোট পরিচালন ব্যয়। আমরা এগুলো সব যোগ করবো। আমাদের 3,000, 30,000, 6,000, 36,000, 5,000, 41,000, 41,000 আর 2,000 হচ্ছে যে কত 43,000, আর এখানে 800, তাহলে 43,800 হচ্ছে আমাদের কত 43,800 হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এবং এই পরিচালন ব্যয়টা আমরা মোট মুনাফা থেকে বাদ দিব, আমাদের পরিচালন মুনাফা বেরোবে। তাহলে আমাদের মোট মুনাফা এখানে কত ছিল, মোট মুনাফা ছিল আমাদের 84,700 ছিল আমাদের। সেখান থেকে আমরা এখন পরিচালন ব্যয়টা বাদ দেবো, সেটা হচ্ছে 43,800। তাহলে আমাদের 40,900, 40,900 হলো আমাদের পরিচালন মুনাফা। আর যদি মাইনাস আসতো তাহলে বলতাম পরিচালন ক্ষতি। ওকে, যেটা বেরিয়েছে এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। আমরা একটু লিখে নিই, পরিচালন মুনাফা। ওকে, এবার আমাদের কাজটা যেটা, সেটা লাস্ট, যেটা হচ্ছে অন্যান্য আয় থাকলে যোগ করব, অন্যান্য ব্যয় থাকলে আমরা কি করব, বিয়োগ করব। তো চলো আমরা দেখি অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় আছে কিনা। এখানে আমরা একটা বাট্টা দেখতেছি, নগদ বাট্টা, এবং টাকাটা দেওয়া আছে কোথায়, ক্রেডিটে। ঠিক আছে, নগদ বাট্টা ক্রেডিটে, ক্রেডিট মানে হচ্ছে আয়। ঠিক আছে, যে ডেবিটে থাকতো মনে করতাম এটি কি প্রদত্ত বাট্টা মানে ব্যয়। নগদ বাট্টা আয়, এটা হচ্ছে অন্যান্য আয়, এটা আমাদের সাথে অ্যাড হবে, মানে এখানে অ্যাড হবে। অন্যান্য আয় আর আছে কিনা দেখি আমরা। অন্যান্য আয়, না অন্যান্য আয় নেই। অন্যান্য ব্যয় একটা আছে, ঋণের সুদ 4,000 টাকা, 4,000 টাকা বলছে। আবার এখানে ঋণের সুদের মধ্যে পার্থক্য মানে পার্সেন্টেজও দিছে, আমাদের ক্যালকুলেট করে নিতে হবে যে আমরা কত টাকা এখানে আছে বা নাই। চলো তাহলে আমরা করি। প্রথম অন্যান্য আয় আছে আমাদের প্রদত্ত পাঠটা, তাহলে আমরা প্রাপ্ত পাঠটা অ্যাকচুয়ালি অন্যান্য আয়টা আমরা লিখবো অন্যান্য আয়। অন্যান্য আয় একটাই আমাদের আছে, যেটা হচ্ছে প্রাপ্ত পাঠটা। প্রাপ্ত পাঠটা বাট্টা পাইছি, ঠিক আছে, যেটা আয়। তো প্রাপ্ত বাট্টা এখানে কত দেওয়া আছে, বাট্টা দেওয়া আছে 2,500 টাকা, সেটা আমরা এখানে লিখবো 2,500।
এরপর আমাদের একটা অন্যান্য ব্যয় দেওয়া ছিল, সেটা লিখবো অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় যেটা হচ্ছে আমাদের এখানে কত দেওয়া আছে, অন্যান্য ঋণের সুদ, সেটা হচ্ছে 4,000 টাকা। ঋণের সুদ 4,000 টাকা। আচ্ছা, এখানে তো 4,000 টাকা লিখলো, কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজে দেওয়া আছে। এখন আমাদের পার্সেন্টেজটা দিয়ে বের করতে আদৌ আমাদের ঋণের সুদ 4,000 টাকা কিনা, পুরো বছরের মানে যতটুকু আমাদের বছর ক্যালকুলেট হবে ততটুকু আমাদের 4,000 টাকা কিনা। যদি আমাদের কম হয় তাহলে আমাদের যোগ করতে হবে, আর যদি বেশি হয় তাহলে আমাদের বাদ দিতে হবে, মানে এই 4,000 টাকার মধ্যে বাদ দিতে হবে। তো চলো আমরা বের করে দেখি। আমাদের দেওয়া আছে ঋণে, আমাদের বন্ধকি ঋণ আমরা নিয়েছিলাম 50,000 টাকা, ঠিক আছে। তো আমরা লিখি 50,000 টাকা, ওকে, গুণ হচ্ছে 10%, তাহলে 50,000 টাকা 10% আমাদের আসে কত, 5,000 টাকা, ঠিক আছে। কিন্তু এখানে বললো যে কি, এই তো, যে আমি বন্ধকি ঋণটা নিয়েছিলাম 22 সালে, ঠিক আছে। তো আমাদের পুরো 24 সালটা আমরা ব্যবহার করতে হবে, পুরো 24 সালটা হিসাব করতে হবে। তাহলে 22 সালের অর্ধেক, তাহলে এটা তো শেষ। 23 সাল এটাও শেষ। আমরা 24 সালটা যদি কাউন্ট করি, পুরো বছরে আমাদের আসে সুদ কত, 5,000 টাকা। মানে প্রত্যেক বছর 5,000 টাকা, মানে 50,000 টাকা 10%, 5,000 টাকা প্রত্যেক বছর আমাদের সুদ আসবে। তো এটা যে জুলাইতে নিয়েছিলাম 6 মাসের জন্য, এটা 22 সালে হবে। 23 সালে পুরা সুদ ধরতে হবে এবং 24 সালে পুরা সুদ ধরতে হবে, দ্যাটস মিন 5,000 টাকা ধরতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে দেখছি যে ঋণের সুদ আমরা কত দিছি, ঋণের সুদ আমরা শুধু 4,000 টাকা আমরা পেড করছি, তার দ্যাটস মিন আরো 1,000 টাকা এখন আমরা পেড করিনি, বকে আছে। তা আমরা পুরো বছরটা খরচ দেখাতে হবে, দ্যাটস ওয়াই এখানে আমরা যোগ করব ঋণের সুদ যোগ বকেয়া। 1,000 টাকা এখনো পে করিনি, তাহলে বকেয়াটাও যোগ করবো, সেটা হচ্ছে 1,000 টাকা। তাহলে আমাদের মোট আসবে যে 5,000 টাকা, এবং এই 5,000 টাকা হচ্ছে অন্যান্য ব্যয়, যেটা আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে। আর অন্যান্য আয় থাকলে আমাদের যোগ করতে হয়, ওকে। তো এটাই, চলো এখান থেকে আমরা অন্যান্য আয়টা যোগ করবো, অন্যান্য ব্যয়টা বাদ দিব। তো করি, প্রথম হচ্ছে যে 40,000 আমাদের দেওয়া আছে 40,900 টাকা। তো এখানে এটার সাথে আমরা যোগ করবো যে 2,500 টাকা, এবং বিয়োগ করবো যে 5,000 টাকা। তাহলে আমাদের আসবে যে 38,400 টাকা। এটাই হচ্ছে আমাদের নেট মুনাফা। তো এর মধ্যে আমাদের নেট মুনাফা বেড়ে গেল, তো এটার নাম দেবো আমরা নেট মুনাফা, ওকে। তো আমাদের নেট মুনাফা বেরোলো 38,400 টাকা, ঠিক আছে। এরপরে আমরা মালিকানা সত্ত্বে পরিবর্তনের বিবরণীটা করব। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকার এর আর্থিক বিবরণীগুলো করতেছিলাম। এটা আগের ভিডিওতে আমরা বিষয়টার বিবরণী করছি, মোট মুনাফা বের করছি। এখন আমরা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা করব, ঠিক আছে। মালিকানা সত্ত্বে পরিবর্তনের বিবরণীটা হচ্ছে যে আমাদের মূলধন এবং আয় যোগ করতে হবে, উত্তোলন এবং ব্যয়গুলা বিয়োগ করতে হবে। তো আয়ের সাথে ব্যয় বিয়োগ এটা আমরা এখানেই করে ফেলছি, অর্থাৎ দ্যাট মিন এই যে বিষয়টার বিবরণীতে করে ফেলছি। এই জন্য মুনাফা থাকলে, যদি মুনাফা যোগ করতে হবে, ক্ষতি হলে বিয়োগ করতে হবে, আর উত্তোলন থাকলে সেগুলো আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের মূলধন খুঁজে বের করতে হবে। মূলধন কোথায় আছে, যে আমাদের মূলধন দেওয়া আছে, এই তো মূলধন আছে আমাদের ক্রেডিটে, মূলধন ক্রেডিট হয়, এটা আমরা লিখবো যে মূলধন হচ্ছে ক্রেডিট 1,20,000 টাকা। তো এর সাথে আমাদের এখানে যে অতিরিক্ত মূলধন থাকলে আমরা যোগ করতাম, তো এখানে কোনো অতিরিক্ত মূলধন আমি ধরা ছোঁয়া দেখিনি, এর আগে আমরা অঙ্ক করছিলাম বিষয়টা বিবরণী, তখন আমরা দেখছিলাম, ওকে ফাইন। তো আমরা এখানে নিট মুনাফা হয়েছে, যেহেতু আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা লিখবো নিট মুনাফা। নিট মুনাফা আমাদের হয়েছে 38,000 কত, এই যে 38,400 টাকা, ওকে। তো আমরা যদি এবার এটা যোগ করি তাহলে হচ্ছে যে 400, আর এখানে 8, এখানে হচ্ছে 5, 1, ওকে। এবার আমরা উত্তোলনগুলো বিয়োগ করব। তো প্রথমে আমাদের এখন উত্তোলন দেওয়া আছে কত, 35,000 টাকা। তাহলে উত্তোলন বিয়োগ করবো আমি 35,000 টাকা। উত্তোলন এখানে হচ্ছে 35,000 টাকা, বিয়োগ করতে হবে। তারপর আরেকটা উত্তোলন আমরা দেখছিলাম এর আগে, যে পণ্য উত্তোলন, যেটা আমরা উত্তোলন হিসেবে উত্তোলনের সাথে বসবে, যে 1,500 টাকা পণ্য উত্তোলন ছিল, সেটা আমরা বাদ দিব। এটা এক প্রকার উত্তোলন, সেটা হচ্ছে 1,500 টাকা। তো এখান থেকে আমাদের এই উত্তোলনগুলো বাদ দিতে হবে, চলো আমরা করি। তো আমাদের এখানে দেওয়া আছে যে 1,58,400, সেখান থেকে আমাদের বাদ দিতে হবে 35,000 টাকা ফার্স্ট অফ অল। তারপরে আমাদের বাদ দিতে হবে যে 1,500 টাকা, তাহলে আমাদের আসবে 21,900 টাকা, ওকে। তাহলে আমাদের আসবে 21,900 টাকা। আর কিছু আছে কিনা দেখি আমরা, লাস্টে আমাদের সাধারণ সঞ্চয়ী থাকলে সেটা যোগ করতে হয়। দেখি আমরা সাধারণ সঞ্চিতি আছে কিনা, না সাধারণ সঞ্চিতি নেই, তাহলে আমাদের অ্যামাউন্ট এখানে লিখতে হবে যে 1,21,900
900 টাকা। এটাই হচ্ছে আমাদের কি মালিকানা সত্ত্বের পরিবর্তনের বিবরণী। আমরা লাস্টে লিখবো যে সমাপনী মূলধন, অর্থাৎ এটা হচ্ছে এই বছরের জন্য সমাপনী মূলধন, পরবর্তী বছরের জন্য এটা আবার প্রারম্ভিক হয়ে যাবে। সমাপনী মূলধন অর্থাৎ পরবর্তী বছরে এই মূলধনটা নিয়ে ব্যবসা শুরু করবে, মূলধন। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বে পরিবর্তনের বিবরণী। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকার এর আর্থিক বিবরণী করতেছিলাম। এর আগে আমরা করছিলাম যে বিষয়দায় বিবরণী, মালিকানা সত্ত্বে বিবরণী। এখন আমরা করব যে আর্থিক অবস্থার বিবরণী। ওকে, চলো। তো আর্থিক অবস্থার বিবরণী করার জন্য প্রথমে আমাদের সম্পদগুলো লিখতে হয়। সম্পদের মধ্যে প্রথম আমাদের লিখতে হবে স্থায়ী সম্পদ। এই জন্য আমরা স্থায়ী সম্পদগুলো আগে লিখবো, স্থায়ী সম্পদ। ওকে, স্থায়ী সম্পদের মধ্যে আমাদের প্রশ্নের শুধু দেওয়া আছে কি আসবাবপত্র এবং সরঞ্জাম, তো সেটাই আমরা লিখবো, আসবাবপত্র, আসবাবপত্র ও সরঞ্জাম। ওকে, আসবাবপত্র এবং সরঞ্জাম আমাদের এখানে দেওয়া আছে 1,00,000 টাকা, সেটা আমরা লিখবো যে 1,00,000 টাকা। সেকেন্ড কলাম লিখবো, হ্যাঁ, 1,00,000 টাকা। ওকে, তো এর থেকে আমাদের অবচয়টা বাদ দিতে হবে, পুঞ্জীবিত অবচয়, যেটা হচ্ছে 5%। তাহলে আমরা বাদ দিব অবচয়, পুঞ্জীভূত অবচয়। তো 1,00,000 টাকা 5% আমাদের বেরিয়েছিল যে 5,000 টাকা, সেটা আমরা বাদ দিব। বাদ দিলে আমাদের স্থায়ী সম্পদ বের হবে যে 95,000 টাকা। এই হলো আমাদের স্থায়ী সম্পদ। এখন আমরা লিখবো চলতি সম্পদ। আচ্ছা, এর আগে আমরা বিনিয়োগও লিখি, কিন্তু আমাদের এখানে বিনিয়োগ নাই, ঠিক আছে, এই জন্য আমরা লিখবো না। ওকে, তাহলে আমরা চলতি সম্পদগুলো লিখবো, চলতি সম্পদ। তো চলতি সম্পদগুলো কি কি আছে আমরা প্রথম থেকে আসি। চলতি সম্পদ প্রথম আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের সাথে কাজ আছে, কারণ এখানে আমাদের অলিখিত বিক্রয় ছিল এবং কুরিনের ব্যাপারটা এখানে আছে। ওকে, তাহলে প্রথমে আমরা প্রাপ্য হিসাব লিখবো, যে প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব আমাদের এখানে দেওয়া ছিল যে কত টাকা, প্রাপ্য হিসাব আমাদের দেওয়া ছিল যে 37,000 টাকা। ওকে, ফাইন। এর সাথে অলিখিত বিক্রয় আছে, প্রাপ্য হিসাব বাড়বে, দেনাদার বাড়বে। অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় মানে লেখা ছিল যে বিক্রয় যেটা হিসাবভুক্ত হয়নি, অলিখিত বিক্রয়, ঠিক আছে, সেটা ছিল 3,000 টাকা। তাহলে এখানে আমাদের প্রাপ্য হিসাব দাঁড়াবে যে 40,000 টাকা, ঠিক আছে। এরপর আমাদের দেনাদার থেকে বলছে যে 2,000 টাকা পাওয়া যাবে না, 2,000 টাকা না, 2,000 টাকা। দ্যাটস মিন আমাদের কুরিন, নতুন কুরিন আর কি, নতুন লিখি, নতুন কুরিন। নতুন কুরিন হলো আমাদের 2,000 টাকা। তো দেনাদার থেকে পাওয়া যাবে না, তার মানে দেনাদার থেকে পাওয়া যাবে আমাদের 38,000 টাকা। তো বলছে এই 38,000 টাকার মধ্যে আবার বলছে যে আমাদেরকে 10% কি রাখতে, সঞ্চিত রাখতে, জমা রাখতে 38,000 টাকা থেকে। তাহলে সেটাও আমাদের 10% বাদ দিতে হবে। নতুন কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি, এই 38,000 টাকার মধ্যে আমাদের 10% সঞ্চিতি রাখতে হবে। তা 38,000 10% হচ্ছে 3800 টাকা, মানে একটা শূন্য বাদ দিলে সেটা 10% মানে একটা শূন্য বাদ। ওকে, তো এটা আমরা বাদ দিব। তাহলে আমাদের অবশিষ্ট দেনাদার বেরোবে, মানে নিট দেনাদার বেরোবে, ঠিক আছে। তো আমরা বাদ দিই, প্রথম হচ্ছে আমাদের 38,000 টাকা, এখান থেকে আমরা বাদ দিব 3800 টাকা, তাহলে আমাদের আসবে 34,200 টাকা। ওকে, এই আমরা বের করলাম যে নিট দেনাদার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। এরপর আমরা দেখি আর কি কি আছে। দেনাদার ছিল, ওকে, এরপর আমরা দেখি যে আমাদের এখানে ভাড়া দেওয়া আছে। ভাড়ার মধ্যে 2 মাসের একটা আমরা অগ্রিম দিছিলাম। অগ্রিম ব্যয় আমরা জানি যে কি সম্পদ, অগ্রিম ব্যয় হচ্ছে সম্পদ, ঠিক আছে। 2 মাসের ভাড়া যেটা সম্পদ হবে, তাহলে লিখবো আমরা অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় না, সরি, অগ্রিম ভাড়া। ওকে, তো বের করে নিই। এটা আমরা প্রথমে দেওয়া হচ্ছে 35,000 টাকা দেওয়া ছিল, আর এখান থেকে আমরা ভাগ করবো 14 দিয়ে, যেহেতু 14 মাসের দেওয়া আছে, তাহলে আমাদের 1 মাসে বের হবে। আর 2 মাসেরটা আমরা অগ্রিম দিছি, তো 2 মাসেরটা আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের 5,000 টাকা হচ্ছে অগ্রিম ভাড়া। ওকে, ঠিক আছে। এরপর আমরা দেখি আর কি কি আমাদের চলতি সম্পদ আছে। এরপরে আমাদের এখানে দেওয়া আছে যে আম, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত অর্থাৎ ব্যাংক জমা। ওকে, ব্যাংক জমা হচ্ছে আমাদের সম্পদ। ব্যাংক জমা উদ্বৃত্ত কত দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে যে 38,700 টাকা, 38,700 টাকা। ওকে, তো ব্যাংক জমা উদ্বৃত্ত আমরা লিখলাম। এরপরে আমাদের এখানে সমাপনী লাস্টে, এটা অবশ্যই মনে রাখতে হবে যে সমাপনী উদ্বৃত্ত, সমাপনী মজুত পণ্যটা আমাদের চলতি সম্পদ, ঠিক আছে। অনেকে লেখে কিন্তু এই জিনিসটা মনে রাখে না, অর্থাৎ এটা স্কিপ করে যায়। সমাপনী মজুত পণ্য আমাদের সম্পদের সমন্বয়ে দেওয়া থাকে। ওকে, সমাপনী মজুত পণ্য লিখবো, সমাপনী মজুত পণ্য।
যেটা আমাদের দেওয়া আছে 30,000 টাকা। ওকে, দেখি আমাদের আর কিছু আছে কিনা। না, নাই। ওকে, এই হচ্ছে আমাদের চলতি সম্পদ। আমরা এখন এগুলো যোগ করব। তো কি কি দেওয়া আছে চলো আমরা দেখি। 34,200 টাকা প্লাস হচ্ছে আমাদের 5,000 টাকা, প্লাস করবো আমরা 38,700 টাকা, সরি প্লাস করবো আমরা 30,000 টাকা। তাহলে আমাদের আসবে 1,07,900 টাকা। তাহলে এখানে আসবে আমাদের 1,07,900 টাকা। ওকে, তাহলে স্থায়ী সম্পদ লিখছি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ তো ছিল না, চলতি সম্পদ লিখছি, এবং অলিক সম্পদ থাকলেও সেটাও লিখতাম। অলিক সম্পদ মানে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, তারপর হচ্ছে প্রাথমিক খরচ, এগুলো তো নেই, তাহলে লিখবো না। তাহলে এই হচ্ছে আমাদের সম্পদ। আমরা এখন দুইটা অ্যাড করে ফেলবো। 95,000 টাকা এটার সাথে অ্যাড করবো, 1,07,900 সাথে 95,000। তাহলে আমাদের আসবে 2,02,900। তাহলে আমরা লিখবো 2,02,900 টাকা। এটা হচ্ছে আমাদের মোট সম্পদ, মোট সম্পদ। ওকে, তো এরপরে আমাদের বের করতে হবে দায় এবং মালিকানা সত্ত্ব। বের করে আমার দুইটা সমান দেখাইতে হবে। তো আমরা এখানে লিখি দায় ও মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তো চলো আমরা লিখি দায় ও মালিকানা সত্ত্ব। দায়ের মধ্যে প্রথমত লিখতে হবে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় আছে কিনা আদৌ এটা দেখতে হবে। যে দীর্ঘমেয়াদী যেমন বন্ধকি ঋণ, গৃহ ঋণ, ব্যাংক ঋণ, এগুলো। আচ্ছা, বন্ধকি ঋণ এখানে দেওয়া আছে, লিখতে হবে আমাদের এখানে যে দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমাদের ছিল কি বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ। ওকে, বন্ধকি ঋণ আমাদের দেওয়া ছিল 50,000 টাকা। তো সেটা আমরা লাস্ট কলামে লিখে ফেলবো, বিকজ আমাদের একটাই দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমরা লিখবো চলতি দায়। চলতি দায়, চলো দেখি চলতি দায় আমাদের কি দেওয়া আছে। তো প্রথমত চলতি দায় আমাদের এখানে দেওয়া আছে যে প্রদেয় হিসাব, এটা আমাদের চলতি দায়। সেটা হচ্ছে আমাদের এখানে কি দায় হচ্ছে ক্রেডিট, তাহলে 30,000 টাকা। আর এখানে আমাদের আর কি দেওয়া আছে চলতি দায়। ও, একটা কথা বলে গেছি যে এখানে আমাদের কি ঋণের সুদ ছিল, ঠিক আছে, 4,000 টাকা। তো এখানে আমাদের ঋণের সুদ আমরা 50,000 টাকা, আমরা বন্ধকি ঋণ নিয়েছিলাম 50,000 টাকা, তার 10% আসবে কত, 5,000 টাকা। কিন্তু আমরা সুদ দিয়েছি মাত্র 4,000 টাকা। 1,000 টাকা যেটা, সেটা এখনো পে করিনি, অর্থাৎ দায় আর কি। ঠিক আছে, তো ওই যে প্রদেয় ঋণের সুদ, যেটা আমাদের এখানে লিখতে হবে চলতি দায় হিসেবে। তো প্রথমে প্রদেয় হিসাব ছিল আগে, এটা লিখিনি। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব ছিল আমাদের এখানে 30,000 টাকা, মেবি কত ছিল জানো, 30,000 টাকা। ওকে, তাহলে 30,000 টাকা। আর হচ্ছে প্রদেয় ঋণের সুদ, অফ লাস্ট লাইনটা একটু লিখতে কষ্ট হচ্ছে। প্রদেয় ঋণের সুদ, ওকে ওকে, সেটা হচ্ছে 1,000 টাকা। তার তো নাই, তাহলে আমরা যোগ করে দেবো 31,000 টাকা। এরপরে আমরা কি করব, ওকে আমি আর অপরিষ্কার ঘর বানাইনি, আমি একটু ছকটা বানাইনি, একটু ভিডিওটি স্কিপ করি। ওকে, ছক বানাইছি। এখন আমাদের বলছে যে আমরা এখানে দায়ের মধ্যে আমরা দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়টা লিখছি। লাস্ট আমাদের মালিকানা সত্ত্ব লিখতে হবে, যেটা মালিকানা সত্ত্বের মধ্যে কোনটা লিখবো, যেটা হচ্ছে সমাপনী মূলধন, যেটা আমরা এর আগের ছকে বের করছিলাম। ঠিক আছে, যেটা হচ্ছে 1,21,900। তাহলে আমরা এখানে লিখবো সমাপনী মূলধন, সমাপনী মূলধন, যেটা আমরা বের করছিলাম 1,21,900। এবার আমরা সবগুলো যোগ করব, যোগ করে দেখবো আমাদের সম্পদের সমান হয়েছে কিনা। ঠিক আছে, তো চলো আমরা ক্যালকুলেট করি। প্রথমে আমাদের এখানে বেরিয়েছে 50,000 টাকা দীর্ঘমেয়াদী দায়। ওকে, সেটার সাথে আমরা যোগ করবো যে এখানে কত, 31,000, 31,000 কত, 31,000, হ্যাঁ শুধু 31,000 যোগ করবো চলতি দায়। যোগ করলে আসবে 81,000 টাকা। এর সাথে আমরা যোগ করব আমাদের এই যে সমাপনী মূলধনটা, যোগ করবো আমরা সমাপনী মূলধন 1,21,900, সরি 900। তাহলে আমাদের আসবে যে 2,02,900। ঠিক আছে, তাহলে আমাদের আসবে যে 2,02,900। ওকে, তো এটার নাম হচ্ছে আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব।
ওকে, মোট দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে দেখি আমাদের মিলছে কিনা। এর আগে আমাদের সম্পদ কত বেরিয়েছিল? 2,02,900। তো এখানে আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব বেরিয়েছে 2,02,900। তো আমাদের মিলে গেছে ব্যালেন্স শিট। ওকে ফাইন, আল্লাহ হাফেজ।